মর্নিং ফ্রম রামেশ্বরম। আজ ভোরবেলা 4টে নাগাদ বেরিয়েছিলাম, গিয়েছিলাম রামেশ্বরম মন্দিরের স্ফটিক লিঙ্গ দর্শনে। সেখান থেকে আবার রুমে আসি, এসে স্নানের জিনিস নিয়ে যাই রামেশ্বরম বে অফ বেঙ্গলের ঘাটে স্নান করতে। ওখান থেকে স্নান করে এসে মন্দিরের ভেতর পাক খেয়ে 22খানা যে কুণ্ড আছে পবিত্র, সেই 22 কুণ্ডের জলে চান করি, গিয়ে সেখান থেকে মন্দির দর্শন করি। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে লাগেজ নিয়ে একদম যাচ্ছি। যদিও মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গায় দেখলাম মন্দির করিডোরে বা দরবার যেটা, ওটাতে দেখলাম অনেকেই মোবাইল নিয়েছে, ক্যামেরা ভিডিও করছে। আমি নিয়ে যাইনি, মন্দিরের ভিতরে অ্যালাউ নেই, ওই বাইরের আউটস্কার্টটায় অ্যালাউ ছিল দেখলাম। তো যাই হোক আমি নিইনি। এখন এবার এখান থেকে আমরা স্টার্ট করে এগিয়ে যাবো ধনুষকোটি। এখান থেকে ওই 20 কিলোমিটার মতন দেখাচ্ছে, বোর্ড দেখলাম একটা। তো ফিরে আসি ধনুষকোটির রাস্তায়। দুই পাশে সমুদ্রের জলরাশি, তার মাঝখান দিয়ে এই রাস্তাটা যেতে রোড টু হেভেন মানে ধুলাবিরার থেকে কোনো অংশে কম লাগছিল না। আর এটা হচ্ছে সেই ধনুষকোটি শহর বা গ্রাম বলতে পারেন, যেটা আজ দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষ হয়ে, সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে। এটা লাইট হাউসটা, এটা আর গেলাম না, সময় হাতে এমনি কম ছিল। আর দুপাশের এই কঙ্কালসার জীর্ণ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সুনামির ক্ষতচিহ্ন বুকে নিয়ে। আর এই যে মান্নার উপসাগরের ঢেউ এদিকে, আর একদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর। ধনুষকোটি আর বেশি নয়। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ধনুষকোটিতে। এই জায়গাটা একটু দেখে নেব। এখন জোয়ার চলছে, তাই হাঁটার সময় এখান থেকে দুই একটা শিলা জলের ওপর জেগে আছে, যেটাকে রাম সেতু কল্পনা করা হয়, সেটা দেখা যায়। এই দূরে রাম সেতু দেখা যায়, জল কম থাকে। এখন জল বেশি আছে, দেখা যাবে না, কিন্তু মানে আবঝাবঝা বোঝা যাচ্ছে জলের নিচে পাথর টাইপের আছে, কারণ দূরে বালির চড়া আছে। তারপরে দেখা যাচ্ছে একটা কিছু রয়েছে জলের তলায়, কারণ জলটা ওই জায়গাটা ডার্ক মতন রয়েছে, খালি চোখে ক্যামেরা এটা ধরা পড়বে না। ওই দূরে শ্রীলঙ্কা। রাস্তা ধরলাম, রাস্তা ধরতে গিয়ে আগে ওই একটা ওয়াইনপুরে মন্দির আছে, সেটা দেখবো।
বেসিক্যালি জায়গাটা এটা একটা রাম মন্দির। এখানে জুতো খুলে উঠতে হবে। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, রাম মন্দির আছে ভিতরে, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আবার। ধনুষ্কড়ি দেখে আমরা গেছিলাম আব্দুল কালামের বাড়ি, আমাদের ফরমার প্রেসিডেন্ট। মানুষটা যেরকম শান্ত ছিলেন সেরকমই তার বাসভবন। তারপর চলে এলাম পামবাম ব্রিজ। এই পামবাম ব্রিজ দিয়ে আবার ফেরার সময় আমরা আর দাঁড়াইনি, এখান থেকে আমাদের চলতে হতো অনেকটা পথ, যেতে হবে চিদম্বরম। রাস্তায় পড়ল বিস্তীর্ণ এরকম তৃণভূমি, আর এলো তারপর সেই জায়গা যেখানে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। এই সোজাটা চলে যাচ্ছিল কোস্টাল রাইড করে চিদম্বরম, বাঁদিকেরটাও যায় চিদম্বরম, কিন্তু আমরা বাঁদিকেরটা ধরলাম। এই রাস্তাটা তাঞ্জোর হয়ে যায়, কিন্তু এই রাস্তায় পড়বে আর একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, যেটা আমরা ফেলে এসেছিলাম আসার দিন রাত হয়ে গেছিলো বলে, তাঞ্জোর ঢুকতে রাত হয়েছিল। সেটা হচ্ছে জীবন্ত মন্দির চোল রাজাদের। ফাইনালি এসে পৌঁছে গেলাম চোল রাজাদের অ্যানাদার বিগ এবং অসাধারণ একটা স্থাপত্য, সেটা হচ্ছে ঐরাবতেশ্বরা টেম্পল। এইটা চলো যাবো। এটা দুর্দান্ত আর্কিটেকচার, কাজ দেখলে অবাক হতে হয়। এর সব থেকে আশ্চর্য জিনিস সেটা যে স্টেয়ার কেস, মানে সিঁড়িগুলো সুর তৈরি করে। কি অদ্ভুত কাজ পাথরের দেওয়ালের। গ্রেট, দারুণ কাজ। যদিও অন্ধকার হয়ে গেছে, মন্দিরের লাইটিংটা অতটা ভালো নয়, বাট যেটুকুনি আছে বোঝা যাচ্ছে খুবই সুন্দর। আর এই যে খাঁচাবন্দি যেটা দেখছো, এটার জন্যই মন্দিরটা হচ্ছে জীবন্ত স্থাপত্য বলে একে। এটা হচ্ছে মিউজিক্যাল সোপান। এখানে রয়েছে মন্দিরের ডিটেলস। বলছিলাম যেটা রাজরাজা চোল, দ্বিতীয় রাজরাজা চোল এটা বানিয়েছিল। অসাধারণ অসাধারণ কাজ এই মন্দিরের। সিঁড়ির কাজগুলো দেখো, ওফ, এ কোথায় এলাম। কি সুন্দর মূর্তিটা দেখো। সব থেকে ভালো এখানকার গাইড একজন দেখালেন, মা লক্ষ্মীর হাতে মেটালিক সাউন্ড। কি অদ্ভুত, কি সুন্দর। বারোশো শতকে দ্বিতীয় রাজা চোল এই মন্দিরটা বানিয়েছিলেন। একে বলা হয় জীবন্ত মন্দির। এর কারণ হচ্ছে এর পাথরের গায়ে খোদাই করা নকশা, এবং সর্বোপরি এখানের যে কয়েকটা সিঁড়ি আছে, যে জায়গাগুলো গাইড নিলে আপনাকে দেখিয়ে দেবে, সেইগুলোতে ধাতব কিছু দিয়ে অথবা পাথরের কিছু দিয়ে আঘাত করলে সেখানে সুর তৈরি হয়। আর ভিতরে রয়েছে ভগবান ভোলেনাথের উদ্দেশ্যে নিবেদিত একটা বিশাল শিবলিঙ্গ। আর এই পাথরের যে অদ্ভুত স্থাপত্য, এর গায়ে খোদাই করা নকশা, মূর্তি, এগুলো সত্যি মানে আশ্চর্যের জিনিস যে কত নিখুঁতভাবে এগুলো করা। অন্তত 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রাখবেন, এই মন্দিরটা ভালো করে ঘুরতে ভুলবেন না। আর বলে রাখি, তাঞ্জোর থেকে 36 কিলোমিটার আগে কুম্ভকোনামের অন্তর্গত দারাসুরামে এই মন্দিরটা অবস্থিত। হাই রোডের ওপরেই পড়বে তাঞ্জোর ঢোকার আগে। জাস্ট হাই রোড থেকে আপনাকে 1.5 কিলোমিটার নিচে নামতে হবে। খেয়াল করলে হাই রোড থেকে
যাওয়ার সময় বাঁদিকেই পড়ে দেখা যায় হাই রোড থেকে মন্দিরের চূড়াটা। প্রাচীন তামিলনাড়ু তথা ভারতের অন্যতম ঐতিহ্য এই মন্দিরটা। এই যে এটা সিঁড়ি, সিংহের যে লেজ, এটা ডিরেকশন দিচ্ছে, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স দিক। আবার এদিকে দেখো, এই সিংহটার লেজ হচ্ছে এই দিকে, মানে এটা যে এক্সিটের দিক, ওই যে মন্দির থেকে ঘুরে এসে এটা এক্সিট। কি অদ্ভুত! এই মন্দিরটা না হলে সাউথ ইন্ডিয়া ট্রিপের এটা একটা অসম্পূর্ণ রয়ে যেত। দারুণ! তোমরা একবার এসো কিন্তু। ঐরাবতেশ্বরা টেম্পল তাঞ্জোর থেকে 33 কিলোমিটার আগে। এবং অদ্ভুত ব্যাপার, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা যদি পাথর দিয়ে ঠোকা হয়, তিনি দেখালেন, ভিডিও করতে মানা করলেন, কারণ এটার দেখা দেখি অনেকে করবে, তখন এই জিনিসটা ড্যামেজ হবে। তো এটা থেকেও একটা মেটালিক সাউন্ড বেরোচ্ছে, অথচ এটা একটা পাথর। কি অদ্ভুত সুন্দর কাজ! একটা জিনিস দেখো, এইটা যেটা, একটু টর্চটা এখানে ধরো, এটা কি দেখতে পাচ্ছ? এলিফ্যান্ট হর্স। এই দেখো, হাত এখান থেকে চাপা দিলাম, এটা পুরো এলিফ্যান্টের মুখ এসে গেল, জাস্ট দেখো। আর এই দিক থেকে এটা চাপা দিলাম, জাস্ট বুল, ষাঁড়। কি অপূর্ব সেই সময়কার কাজ! পুরো মন্দিরটাতে এটা ভর্তি আছে। অন্তত 2 ঘন্টাও কম পড়বে এই মন্দির দেখতে। এই যে নিচের যে যেগুলো দেখছো, আমি আরও কাছে নিয়ে যাই। এই যে জায়গাগুলো দেখছো, এইগুলোতে আগেকার দিনের মহিলাদের ডেলিভারি থেকে শুরু করে বিবাহিত জীবনের সব রহস্য এবং আরও অনেক কিছু লুকিয়ে আছে। দারুণ কিন্তু এইটা। এবং এটা খুব বেশি রেপুটেড নয়, কিন্তু লোকচক্ষুর অন্তরালে এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট তাঞ্জোরের কাছে। এই এক্সপিডিশন শেষ হলো, মন্দিরও বন্ধ হলো, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যাব এখন 75 কিলোমিটার দূরে নটরাজ টেম্পলের দিকে। মন্দির ঘুরে এত খিদে পেয়ে গেল, কুম্ভকর্ণের মন্দিরের চত্বরের বাইরেই একটা রেস্টুরেন্টে আমরা সব খেতে বসে গেলাম। খাবার দাবারের খুব টেস্ট। পরোটাগুলো দেখো এখানকার অদ্ভুত রকম, ছোটো ছোটো পরোটা, বাট খুব সুন্দর খেতে, লাচ্ছা পরোটা। আর তার সাথে এটা চিকেনের একটা টক, আচারি চিকেন টাইপের, আর তার সাথে চিকেন কোরমা, লেগ পিস। তো ফাইনালি বাজলো রাত্রি 9টা। আমরা স্টার্ট করলাম এখান থেকে চিদম্বরমের দিকে। ডিনার করে নিলাম, খালি জাস্ট রুমে গিয়ে চেক ইন করবো এবং গুড নাইট করবো। এখান থেকে এখনও 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট দেখ। ফাইনালি ওই যে দেখতে পাচ্ছি নটরাজ জি টেম্পল চিদম্বরমের, তো এইখানের সামনেই রুম নেবো, যাতে কালকে এখান থেকে সকালবেলা পায়ে হেঁটে গিয়ে দর্শন করে আসতে পারি, গিয়ে তাড়াতাড়ি বেরোতে পারি। এখানে আছে অ্যাপোলো লজ, সালিম প্যালেস লজ। দেখি কোনটায় রুম পাই, না ও তো না। সো ফাইনালি নিলাম ফ্যামিলি রুমটা, আর সিআরসি তো আমার ফ্যামিলির মতন একটা, কি বলো? একদম একদম। এই রুমটা নিলাম। এদিকে আমি ডোনা, এখানে জয়ন্তকে মাঝখানে রেখে অভিজিৎদা অসিতদা, কারণ জয়ন্ত ভূতের ভয় পায়। তো এবার লাগেজগুলো তুলবো,
আর এইটা করিডোর, এইখানেই রাখবো বাইকগুলো। এই অ্যাপোলো গেস্ট হাউস হচ্ছে এর পাশেরটা, ওটা রুমটা পছন্দ হলো না, যার ফলে কি ওর পাশেই আমরা আজকে উঠলাম সালিম প্যালেস লজ। চিদম্বরম মন্দিরের জাস্ট সামনে সালিম প্যালেস লজ, গুগলে সার্চ মারলেই তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট মন্দির সার্চ করে এসেছিলাম, এখানে এসে রুমটা দেখলাম যে না ঠিক আছে 5 জনের জন্য যথেষ্ট, তো এটাই নিলাম। 1700 টাকা নিলে এসি রুম 5 জনের, দারুণ রুম। আর এই যে আমার করিডোরটা দেখছো, এইখানে বাইক পার্কিংয়ের জায়গা। সো গুড নাইট বন্ধুরা, বাই বাই। ও হে জয়ন্ত এসে গেছে, কি টানছো ভাই রে ভাই, ভাই কি টানছে আমার সুপার বাইক একদম। আজ ভূমিকম্প হয়েছে। তাই হ্যাঁ, এই মাত্র বলো, বলছো কান 6.8